আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সকল তথ্যাদি। দর্শক, শুরুতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানবো এবং এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনাও করতে চাই। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলবো CWT অ্যাসেট ম্যানেজমেন্টের CEO তারেক ইব্রাহিমের সঙ্গে। জনাব তারেক ইব্রাহিম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা দেখলাম লেনদেন কিন্তু 500 কোটি টাকাও ছাড়াই নাই, 467 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেখানে কিছুদিন আগেও কিন্তু লেনদেন হচ্ছিল 1,500 কোটি টাকার আশেপাশে। হঠাৎ এই যে একটা পতন, লেনদেনের একটা পতন, কিভাবে দেখছেন? ওভারঅল ভলিউম অ্যাক্টিভিটিস যদি আসলে সাস্টেইন পিরিয়ডের জন্য ডিপ্রেস থাকে, তাহলে কিন্তু আসলে মার্কেটের জন্য একটু ঘুরে দাঁড়াতে সময় লাগে। বাট আবার এটার ব্যাপারে একটা কন্ট্রারিয়ান ওপিনিয়ন আছে যে মার্কেট যখন ভলিউম ড্রাই আউট হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে বাজার হয়তো বটমের দিকে চলে গেছে। আচ্ছা। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আসলে যেহেতু ইন্ডেক্স লেভেলে একটা কারেকশন হয়েছে, ডে ট্রেডিং এর যে অ্যাক্টিভিটিস গুলো ছিল বা ইমিডিয়েট নেটিং এর যে সুযোগটা ছিল, সেই সুযোগটা কিন্তু সীমিত হয়ে এসেছে। তো ডে ট্রেডিংটা একটু কমে এসেছে। আর দ্বিতীয়ত হলো যে বিভিন্ন খাতে যে আপনারা বোধহয় বিভিন্ন নিউজ পেপারে দেখা গিয়েছে আসলে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কিন্তু একটা উইথড্রয়াল চলছিল আর কি। আচ্ছা। সো ওই উইথড্রয়ালটার ইম্প্যাক্টে আসলে মার্কেট যখন লিকুইড ছিল, মার্কেট ওই প্রেসারটা নিতে পারছিল। বাট এই মুহূর্তে যেহেতু লিকুইডিটি অপেক্ষাকৃত কমে গেছে, একটু ডিফিকাল্ট টাইম, মানে মার্কেটের লিকুইডিটিটা একটু কমে গেছে। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি যেটা বলছিলেন, বেশ খানিক ড্রাই হয়ে গেছে, সেল প্রেশারটা কমে গেছে। তো এখান থেকে তো মার্কেট একটা পজিটিভ মুভে যেতেই পারে, সেটা খুবই ভালো সাইন। আর আপনি যেটা বলছিলেন যে ফরেন সেল যে একটা খুবই ছোট পোর্শন, আমরা জানি ফরেন পোর্শনে খুবই ছোট, তারপরেও তো এটা আসলে অনেকের জন্য একটা ইন্ডিকেটর। আমি একটু জানতে চাইবো তারা আসলে কেন সেল করছে, তারা কেন সেল মোডে গত প্রায় 2-3 সপ্তাহ ধরেই আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল আসলে সেলের কারণটা তো আর তারা ব্যাখ্যা করে না। জি। বাট আমরা যারা সেল সাইড বা বাই সাইড যারা এটা নিয়ে কাজ করি আর কি, তাদের যে মানসিকতা ব্যাপারটা আছে সেটা হলো যে একটা দেশে যখন কারেন্সি নিয়ে তারা একটু এক্সপেক্ট করে যে কারেন্সি আচ্ছা আচ্ছা। ডিভ্যালুয়েশনের চান্স আছে, তখন তারা একটু মার্কেটটা নিয়ে একটু কশাসলি রিয়েক্ট করে। এটার একটা এক্সাম্পল কিন্তু মানে অলরেডি কিন্তু আমাদের ফরেক্স মার্কেটে কিন্তু যদি আপনি রিফ্লেকশনটা দেখেন যে ডলার কিন্তু রিসেন্ট নিউজ এসেছে যে মানি এক্সচেঞ্জ হাউস গুলো 126 টাকা 50 পয়সার উপরে ট্রেড করার না করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বাজারে কিন্তু একটু ডলার একটু চাহিদা ক্রিয়েট হয়েছে। অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকের সাইডের থেকেও আসলে ফ্রেশ রিজার্ভ মানি সাপ্লাই দেওয়া হয়েছে ইকোনমিকে স্টিমুলেট করার জন্য। তো এটার জন্য ন্যাচারালি মার্কেটের জন্য একটা পজিটিভ সাইড হলো যে যদিও ফরেন ইনভেস্টররা সেল করছে, ইন্টারেস্ট রেট কিন্তু ড্রাস্টিক্যালি ফল করেছে। বিশেষ করে ট্রেজারি বিল বন্ডের রেট গত 1-1.5 সপ্তাহে প্রায় 100 বেসিস পয়েন্ট বা তার থেকে বেশিও কোনো কোনো ক্ষেত্রে ফল করেছে। সো ইন্টারেস্ট রেট হিস্টোরিক্যালি যখনই ফল করে, আমাদের মার্কেটের জন্য কিন্তু ভালো হয়। আর ফরেন ইনভেস্টরদের সেলের কারণটা তো কিছুটা বললামই যে তারা বর্তমানে হলো কারেন্সি ডিভ্যালুয়েশন নিয়ে তারা চিন্তিত। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হয়েছে যে দীর্ঘদিন আমাদের মার্কেটে একটা ফ্লোর প্রাইস ছিল। তো আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আসলে ফ্রি ফ্লোট মার্কেট বেসড ট্রেডিং দেখতে চান। যখনই ফ্লোর প্রাইস বা ট্রেডিং এ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যেমন MSCI কিন্তু ইন্টারন্যাশনাল একটা ইন্ডেক্স ইমার্জিং মার্কেটের জন্য করে থাকে, বাংলাদেশে এটার অংশ ছিল। কিন্তু গত 2 বছর যেহেতু ফ্লোর প্রাইস ছিল, তারা কিন্তু ওই ইন্ডেক্সটার রিভিশন বন্ধ রেখেছিল। সো যেহেতু ফ্লোর প্রাইসের ব্যাপারটা সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে, MSCI ডিক্লেয়ার করেছে তারা রিভিশন করবে। সো রিভিশন করলে আমরা আশা করছি যে এখন হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে যারা লিকুইডিটির কারণে আটকে ছিল তারা বের হয়ে যাচ্ছে। কিন্তু যখন আবার রিভাইজিং এর যে ব্যাপারটা আর কি, সেটা যখন করা হয়ে যাবে, আমার মনে হয় যে আবার ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বাংলাদেশে আবার বাড়বে।
আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন ফ্লোর প্রাইসের কারণে অনেক দিন ধরে আসলে তারা সেল মোডে যেতে পারছিলেন না। তো যেহেতু মার্কেট কিছুটা বৃদ্ধি পেয়েছিল, সেখান থেকে কিছুটা সেল আসতেই পারে। আর আপনি যেটা বলছিলেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট এখন অনেকখানি কম, ট্রেজারি বিল বন্ডের রেটও অনেক কম, তো সেই মুহূর্তে কিন্তু বাজার ভালো হয়, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখে থাকি। তো আমাদের সেভাবে আমরা দেখছি না, তো এর প্রতিফলনটাকে আমরা সামনে দেখবো কিনা। সেই সাথে একটু জানতে চাইবো যে 1,000 পয়েন্ট বাড়ার পরে 300 পয়েন্টের কিছু কম পয়েন্ট পড়ার পর এটাকে আমরা কি স্বাভাবিক মূল্য সংশোধন বলবো, না কিভাবে দেখবো? আহ, আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত মূল্য সংশোধনের যে প্রক্রিয়াটা স্বাভাবিক, এবং আসলে আম, এবং দেশে একটা অনস্বীকার্যভাবেই একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ইরান যুদ্ধের কারণে, যে আচ্ছা। জ্বালানির একটা সংকট দেখা দিয়েছে। হুম। তো এটা বিনিয়োগকারী আসলে শেয়ারের প্রাইস তো নির্ধারিত হয় ফিউচার এক্সপেকটেশনের উপরে। তো বিনিয়োগকারীরা আসলে কিছু কিছু ক্ষেত্রে তাদের পোর্টফোলিওতে থাকা ইনভেস্টমেন্টটাকে একটু রিঅ্যাসেস করে দেখছেন যে জ্বালানি সংকটের ফলে তার পোর্টফোলিও কোম্পানিটা ইমিডিয়েট নেক্সট 2-3টা কোয়ার্টারে কোনো ভাবে প্রভাবিত হবে কিনা। আমরা দু একটা কোম্পানির নিউজ দেখেছি যে তারা হয়তো টেম্পোরারিলি প্রোডাকশন অফ রেখেছে বিকজ গ্যাসের প্রাইস, কারণ অন্যান্য জ্বালানির তুলনায় গ্যাস সাধারণত মোর এফিশিয়েন্ট অ্যান্ড সাশ্রয়ী জ্বালানি ছিল, কিন্তু গত ইরান যুদ্ধের পরে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম প্রায় 300%-এর মতো বেড়ে গিয়েছে। তো এটার কারণে কিন্তু অনেক কান্ট্রিতে এই সমস্যা হচ্ছে। ইভেন অয়েলের প্রাইসও কিন্তু প্রায় অন অ্যান অ্যাভারেজ $70 রেঞ্জ বা তার নিচের রেঞ্জে ছিল, সেটা কিন্তু এখন $90 রেঞ্জের আশেপাশে প্রায় ওঠানামা করে। এবং গভর্নমেন্টকে যখন স্পট পারচেস করতে হয় তখন কিন্তু আরো অনেক প্রিমিয়াম দিয়ে গ্যাস বা তেল কিনতে হয়। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট হয়তো চেষ্টা করছে বিভিন্নভাবে অল্টারনেটিভ জ্বালানি সোর্স এবং বিভিন্নভাবে জ্বালানির সংস্থানটা করার জন্য। কিন্তু এই জ্বালানির সংস্থানটা যতদিন পুরোপুরি আমরা পাইপলাইনে না পাচ্ছি, এটা নিয়ে এক ধরনের আশঙ্কা কাজ করছে যে দেশে কি অলরেডি এক ধরনের আম, একটা পরিবর্তনের পরে কিন্তু এখনো ইকোনমি ফুললি রিভাইভাল যেটা বলে রিস্টার্টিং, সেই কাজটা এখনো অনগোয়িং। সো ওইটার কারণে একটা ইম্প্যাক্ট বাজার পড়েছে। বাট সেই হিসাবে কিন্তু বাজারের কারেকশন লেভেলটা আমি মনে করি যে 1,000 পয়েন্ট বেড়ে 300 পয়েন্টটা কিছুটা কমতেই পারে। বাট লিকুইডিটি যেহেতু ইমিডিয়েটলি আমরা দেখছি না, বাট আমরা এক্সপেক্ট করতেছি ব্যাংকের রেটস যেহেতু ফল করছে, মার্কেটে আবার কোনো না কোনো ভাবে লিকুইডিটিটা আসবে। এবং এই লিকুইডিটিটা যখন আসবে, যে কোম্পানিগুলো ভালো ভালো করছে বা করবে, তাদের কিন্তু ভ্যালুয়েশন একটা নতুন লেভেলে সেট হবে। আচ্ছা আচ্ছা, আমরা তো বলছিলাম যে শুনছিলাম যে গ্যাস বিদ্যুতের সংকট আমাদের দেশেই তো রয়েছে। তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো, বিশেষ করে জুন হুম ক্লোজিং হুম। যে কোম্পানিগুলো সামনে ডিভিডেন্ড আসতে যাচ্ছে, সেগুলো ডিভিডেন্ড একটা প্রভাব পড়তে পারে, এটা সবাই বলছেন। কতখানি প্রভাব পড়তে পারে, তার কোনো প্রভাব আছে কিনা আসলে পুঁজিবাজারে? আহ, দু একটা কোম্পানির লে অফ নিউজ এসেছে যে তারা হুম। টেম্পোরারি প্রোডাকশন বন্ধ রাখবে। সো বিনিয়োগকারীরা অনেক সময় আসলে একটা নিউজকে, মার্কেট সবসময় কিন্তু অপারেট করে ফিয়ার এন্ড গ্রিডের বেসিসে। সো যখন ফিয়ারটা আসে, এটা ডমিনো এফেক্ট এবং মাল্টিপ্লাইড হয়। তো দেখা গিয়েছে হয়তো ছোট একটা কোম্পানি লে অফ করেছে বা প্রোডাকশন বন্ধ করেছে, তো ওটাকে সূত্র ধরে বিনিয়োগকারীরা কিন্তু অনেক শেয়ারে আসলে সেল প্রেসার দিয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু আসলে এক ধরনের ডাইনামিক শিফটও হয়ে থাকে। হয়তো দেখা যাবে যে ছোট কোম্পানিদের ক্ষতি হচ্ছে, কিন্তু বড় বড় কোম্পানি যারা বাড়া কংগ্লোমারেট আছে, তাদের কিন্তু মার্কেট শেয়ার বেড়ে যাবে। এবং ওই মার্কেট শেয়ার বাড়া কোম্পানিটা হয়তো বাজারে লিস্টেড আছে। আমাদের বাজারে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যারা মার্কেটের লিডার। সো ওই কোম্পানিগুলোর কিন্তু ভালো হতে পারে। তো বিনিয়োগকারীরা হয়তো বা ইমিডিয়েটলি মার্কেট এটাকে ডিসকাউন্ট করছে না, বাট ইন দ্য লং রান যখন আবার দেখা যাবে যে এই ক্রাইসিস মোমেন্টের মধ্যেও যারা উইনার হিসেবে বেরোয় আসবে, তাদের কিন্তু শেয়ারের একটা প্রাইসিং হয়ে যাবে। তো বিনিয়োগকারীদের ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর অবভিয়াসলি ডিফিকাল্ট টাইমসে শেয়ার ধরে রাখাটা ডিফিকাল্ট, বিকজ আমাদের একটা টেন্ডেন্সি আছে, এটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আচ্ছা অর্থাৎ আচ্ছা। বাড়ার সময় না, পোর্টফোলিওতে শেয়ার না থাকলে মনে হয় যে রিটার্নটা মিস হয়ে গেল। আর যখন পড়তে থাকে তখন যদি আমরা মনে হয় যে পোর্টফোলিওটা সবাই বিক্রি করে দিয়েছে, লস মিনিমাইজ করেছে বা লাভটা রিয়েলাইজ করেছে, আমি যদি রিয়েলাইজ না করি তাহলে আইল বি দ্য লুজার। বাট ইন দ্য লং রান আসলে আপস এন্ড ডাউনস প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট।
বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে আমরা আশা করব যে ধৈর্য ধরে তার পোর্টফোলিওর প্রত্যেকটা কোম্পানিকে বিশ্লেষণ করে যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে তো রিঅ্যাডজাস্টমেন্ট করতে পারেন, বাট ইন দ্য লং রান যদি কোম্পানির ফান্ডামেন্টালস ঠিক থেকে থাকে বা গ্রোথ ট্র্যাজেক্টরি, ইভেন মার্কেট কনসলিডেশনের ফলে তাদের যদি আরো বেটার কিছু হওয়ার থাকে, তাহলে কিন্তু শেয়ারটা ধরে রাখলে তারা লাভবান হবেন। কারণ আমি অ্যাগেইন বলছি, রেটস কিন্তু ফলিং, যদি রেটস এরকম লেভেলে থাকে বাজার কিন্তু আবার এবং ঘুরে এই ক্ষেত্রে দাঁড়াবে। অনেকে বলে থাকেন যে মার্জিন লোন নিয়ে ব্যবসা না করলে এই যে ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে, এখানে আসলে চিন্তাটা ভালোভাবে করতে পারে বিনিয়োগকারীরা, ঠিক মতো ডিসিশনটা আসলে নিতে পারে। তো জি। এটা তো আমরা জানি, কিন্তু আমি একটু আরেকটা বিষয় নিয়ে একটু জানতে চাই একদম শেষ পর্যায়ে। সাম্প্রতিক সময়ে স্বাভাবিক মূল্য সংশোধনের কথা আপনি বলছেন, ঠিক আছে, কিন্তু আরেকটা ইস্যু সামনে এসেছে, সেটা হচ্ছে বলা হচ্ছে ডিএসসিকে আমরা জানি এম্পাওয়ার করা হচ্ছে, কিন্তু ডিএসসি একটু বেশি তদারকি করছে। তারা বিভিন্ন ইনকোয়ারি করছে, তারা বিভিন্ন বড় পোর্টফোলিও দেখতে যাচ্ছে, এরকম অভিযোগ আমরা পাচ্ছি। তো এই যে ইস্যুগুলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি দেখছি যে আসলে রেগুলেটরি বডিদেরকে রেগুলেটরি কাজই করতে দেওয়া উচিত। তাদের কাজ রেগুলেশন করা, এবং তাদের কাজ কিন্তু আসলে মার্কেটে ওঠানামান নির্ধারণ করা না। বাট রেগুলেশনটা যদি ঠিক মতো হয়, অর্থাৎ আমরা যেভাবে লিগেসি ইস্যুগুলো অনেকদিন ধরে টেনে চলছি, সেই জিনিসগুলো যদি ঠিকঠাক করা যায়, তাহলে কিন্তু বাজারে ন্যাচারাল প্রক্রিয়াতেই টাকা আসবে, ন্যাচারাল প্রক্রিয়াতেই বিনিয়োগকারীদের আস্থাটা ক্রিয়েট হবে। এটার এক্সাম্পলটা হলো যে বাজারে এখন 4-5টা ব্যাংক, কিন্তু দেখেন ব্যাংকিং সেক্টরে ক্রাইসিস চলতেছে, কিন্তু 4-5টা ব্যাংক বা হয়তো আরো বেশি সংখ্যক হবে, বাট আমরা বলতে পারি যে মোটের দাগে 4-5টা ব্যাংক কিন্তু অনেক ভালো ব্যবসা করছে। ভালো ব্যবসা করছে এই অর্থে যে তাদের কিন্তু ডিপোজিটের কোনো অভাব হচ্ছে না, যেখানে অন্যান্য ব্যাংকগুলো ইলিকুইড হয়ে যাচ্ছে, বিকজ তারা লং টার্মে ফান্ডামেন্টাল যে জিনিসটা, যে বিনিয়োগকারীদের অর্থাৎ এফডিআর এ বিনিয়োগকারীদের আস্থাটা বজায় রাখতে পেরেছেন। তো আমাদের পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরও কিন্তু আস্থাটা বজায় রাখতে হবে, এবং আমাদের বাজারকে ফান্ডামেন্টাল ওরিয়েন্টেড বাজারে পরিণত করতে হবে, গ্যামলিং ওরিয়েন্টেড বাজার না। সো আমি মনে করি যে ইন দ্য লং রান রেগুলেটর যদি উইদিন দ্য রুলস অফ ল রাইট কাইন্ড অফ ডিসিশন নিয়ে থাকে, কারণ আমরা তো একই প্রক্রিয়ায় গত 15 বছর চলেছি, তেমন কোনো রেজাল্ট পাওয়া যায়নি। তো এখন আসলে সময় এসেছে যে নতুন প্রক্রিয়ায় চলার, এবং এক্সপেকটেশন রাখি যে নতুন প্রক্রিয়াতে নতুন ভালো কিছু হবে। আমরা সেটাই প্রত্যাশা করছি। টানা একটা পতনের পরে সবাই আসলে আশাবাদী হতে চাচ্ছে, আশাবাদী হচ্ছিল। তো এই পর্যায়ে আসলে আমরা সবাই প্রত্যাশা করব যে বাজারকে তার স্বাভাবিক গতিতে আসলে চলতে দিতে হবে, সেই সাথে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাও করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।